सर्वेभ्यो नमो नमः। प्रिय कुटुम्बवर्ग 2024 इंग्राजी এই বর্ষে 21 জুলাই, বাংলা 5ই শ্রাবণ রবিবার দিনটি খুবই তাৎপর্যপূর্ণ মণ্ডিত। কেন এই দিনটি বিশেষ রূপে পালন করা হয় তার ব্যাখ্যা আমি আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দিনটিকে গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা বা আষাঢ়ী পূর্ণিমা নামেও অনেকে বলে থাকেন। এই তিথির মাহাত্ম্য নিয়ে আমি আলোচনা করব। যারা এই চ্যানেলে নতুন আছেন, ডক্টর শিবসাধন দেবনাথ সংস্কৃত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি এই বিষয়ে একটু আলোকপাত করব। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তপ, পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বেদের এই মন্ত্রে বলা হয়েছে পিতা স্বর্গ, পিতাই ধর্ম, এবং পিতা যদি প্রীতি লাভ করেন তাহলে সর্বদেবতা প্রীতি লাভ প্রসন্ন হন। এখানে নিহিত রয়েছে গুরুর সূক্ষ্ম রূপটা, কারণ এর পরক্ষণে মন্ত্রতে বলা হয়েছে ততোপি অধিকা মাতা, অর্থাৎ তার থেকে অধিক মাতা, গর্ভধারণ পোষণাৎ, অথ ত্রিষু লোকেষু নাস্তি মাতৃসম গুরু। অতএব সমগ্র জগতে মায়ের সমান আর গুরু হয় না। এই গুরু পূর্ণিমা সন্ধিক্ষণে আমি জগতের সমস্ত মাতাদেরকে সশ্রদ্ধ প্রণামাঞ্জলি নিবেদন করছি। প্রথমে বলে রাখছি, এই যে গুরু পূর্ণিমার মাহাত্ম্যের জানতে গেলে গুরু কি জিনিস, গুরু তত্ত্বটা কি, এটাকে বুঝতে হবে। তো গুরু তত্ত্ব বোঝার জন্য আমি প্রথমে বেদে যে শব্দটা প্রয়োগ হয়েছে প্রথমে, যে গুরু, সেই গুরু শব্দের গু এবং রু এর সংমিশ্রণে গুরু শব্দটি নিষ্পন্ন। গুরু শব্দের এখানে অর্থ ধরা হয়েছে অন্ধকার বা অজ্ঞানকে। তো অন্ধকার বলতে সাধারণত আমাদের যে জাগতিক যে দিন রাত্রে অন্ধকার, সেই অন্ধকার নিশ্চয়ই নয়, সেটা হচ্ছে অজ্ঞান রূপ যে অন্ধকার। আর রু হচ্ছে প্রকাশ বা জ্ঞান, প্রকৃত যে জ্ঞান। অতএব গুরু শব্দের সমগ্র অর্থ দাঁড়ায় যিনি অজ্ঞান রূপ অন্ধকার থেকে জ্ঞান রূপ আলোতে প্রকাশিত করেন, তিনি হচ্ছেন গুরু। আসলে গুরু শব্দের অর্থের মধ্যে নিহিত যদিও থাকে, কিন্তু যদি আমরা গুরুর যে স্তবগুলি রয়েছে, যে স্তোত্রগুলি রয়েছে, সেগুলি যদি আমরা অনুধাবন করি, তাহলে গুরু শব্দের প্রকৃত যে সঠিক যে ব্যাখ্যা, সেটা কিছুটা আমরা পেতে পারি। সর্বপ্রসিদ্ধ যে মন্ত্রটি, সেটি হচ্ছে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম। এখানে বলে যাচ্ছি, কোথাও কোথাও আবার অনেকগুলো মন্ত্র গুরু রেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এই যে মন্ত্রটা, স্তবটা, এখানেই নিহিত রয়েছে সমগ্র গুরুতত্ত্বটা। আসলে আমরা গুরু বলতে সাধারণ আজকে একদিনের গুরু, কালকের গুরু, সেই গুরু না। এখানে ব্রহ্মরূপে গুরুকে উপাসনা করা হয়েছে। এখানে ত্রিদেবের উপাসনা করা হয়েছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই ত্রিদেবকে গুরুর সঙ্গে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে এই যে গুরু সাক্ষাৎ অথবা গুরু পরম ব্রহ্ম, মানে পরব্রহ্ম যিনি। ব্রহ্ম বলতে আমরা কি বুঝি? ব্রহ্মতত্ত্ব, যার কোনো আকার নেই, নিরাকার রূপ, যে ব্রহ্ম স্বরূপ উপনিষদের যে পাই আমরা নিরাকার রূপ, সেই ব্যাখ্যাটাই এই গুরুতত্ত্বের মধ্যে
রয়েছে। তো গুরুকে জানতে গেলে ব্রহ্মকে জানা একই কথা, অতএব গুরু সেরকম হতে হবে যে ব্রহ্মস্বরূপ। এটি হচ্ছে প্রথম যে মন্ত্রটা বিশেষ ভাবে প্রচলিত, সবার অন্তরে অন্তরে থাকে, সেই মন্ত্রটাই হচ্ছে এই ব্রহ্মতত্ত্বের প্রথম। এরপরে অনেক মন্ত্র আছে, যেমন অখণ্ডল মণ্ডলকারম ব্যক্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডল মানে খণ্ডনী যার, সমগ্র চরাচর সমগ্র প্রত্যেকটি বিষয়। অখণ্ডল মণ্ডলাকার মানে গোলাকার, যে মানে অখণ্ড গোলাকার সমগ্র বিশ্বকে বোঝানো হয়েছে। অখণ্ডল মণ্ডলাকারম ব্যক্তম যিনি ব্যক্ত হয়ে আছেন, চরাচরম সমগ্র চরাচরের মধ্যে। তৎপদম তৎ সেই ব্রহ্মস্বরূপ যে গুরু, ব্রহ্মরূপ যে, তৎপদম দর্শিতম যেন দর্শন করার, येन येन যার দ্বারা করা হয়, দর্শন করা হয়, সেই গুরুকে আমার সশ্রদ্ধ প্রণাম। এখানে নিহিত আছে ব্রহ্মস্বরূপে সেই গুরুর তত্ত্ব যেটা। এরকম অনেক মন্ত্র আমরা পাই, যেমন স্থাবরম জঙ্গমম ব্যক্তম। স্থাবর এবং জঙ্গম, স্থাবর চরাচর যে সমস্ত স্থাবর অস্থাবর যা কিছু আছে, জঙ্গমম ব্যক্তম येन কৃৎসনম চরাচরম মানে সমগ্র চরাচরের কথা বলা হয়েছে। তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। এখানেও সমগ্র ভুবনের কথা বলা হয়েছে, চারিদিকের কথা। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। খুব গুরুত্বপূর্ণ একটা মন্ত্র, যেখানে বলা হয়েছে মদ গুরু জগৎ গুরু। মত গুরু মানে আমার যে গুরু, তিনি সমগ্র জগতের গুরু। আজকালকে আমাদের এই গুরুর যে বিষয়টা আমরা ব্যাখ্যা সঠিকভাবে জানি না। আমার গুরু যদি হয়ে থাকে, আমি অন্য গুরুকে আমি পছন্দ করি না, বা অন্যের গুরু আমার গুরুকে পছন্দ করে না। তার প্রকৃত কারণ হচ্ছে সদ্গুরুকে চয়ন করা বা সদ্গুরুর সংজ্ঞা না লাভ করা। তো আমরা গুরুকে জানতে গেলে ব্রহ্মকেই জানতে হবে। এখানে বলা হয়েছে যে মত গুরু শ্রী জগৎ গুরু মদাত্মা সর্বভূত আত্মা। আমার যে আত্মা সর্বভূতের মধ্যে সেই একই আত্মা, মানে উপনিষদের তত্ত্বে বলা হয়েছে জীবাত্মা এক এবং অভিন্ন, মানে আমাদের ভিতরে যে আত্মা আছে সেই আত্মা এক এবং অভিন্ন, প্রকৃত এটা ব্রহ্মই স্বরূপ। যিনি এই তত্ত্ব উপলব্ধি করেন যে আমার ভিতরে যে আত্মা, আপনার ভিতরে যে আত্মা, প্রত্যেকটি বস্তুর মধ্যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে যে আত্মা, সেই আত্মা এক এবং অদ্বিতীয় ব্রহ্মেরই রূপ। যেদিন আমরা এই বিষয়টা উপলব্ধ করতে পারবো, সেদিনে গুরুর ব্রহ্ম তত্ত্ব সম্পর্কে আমাদের জ্ঞান লাভ হবে। তো এই জন্য গুরুর ব্যাখ্যা অনিবার্য, কারণ গুরুর স্বরূপ না জানলে গুরু পূর্ণিমা বলুন, ব্যাস পূর্ণিমা বলুন, কিছুই লাভ হবে না। তো আমি প্রথমেই একটু পূর্বের দিকে চলে যাই। সেখানে আমাদের যে দেবাদিদেব মহাদেব এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই 7 জন ঋষি অর্থাৎ অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্ত, মরিচি, ত্রটু, এই 7 জন ঋষি, যদিও কোনো কোনো জায়গায় নামান্তর নিয়ে মতভেদ আছে, এই 7 জন ঋষিকে বা সপ্তর্ষিকে প্রথম মহাজ্ঞান দান করেছিলেন এই তিথিতেই। এই জন্য এই তিথির গুরুত্ব অপরিসীম। পরবর্তী সময়ে যদি আমরা দেখি, বা আগে বা কে পরে সেটা বিষয় না, যদি আমরা ব্যাসদেবের কথা শুনি, সেখানে বলা হয়, সেখানে জানা যায় আমরা যে ব্যাস দেবকেই আমরা সর্বত গুরু রূপে স্বীকার করি, কারণ তার ব্যাপকতা অনেক বেশি আছে।
এই জন্য এই শ্রাবণের যে তিথি, দুঃখিত, আষাঢ়ের যে তিথি পূর্ণিমা, সেই পূর্ণিমা তিথিকেই ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। কারণ কি, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন কথাটারও তাৎপর্যমণ্ডিত। শ্রীকৃষ্ণ, কৃষ্ণ শব্দের অর্থ এখানে ভয়ঙ্কর কালো, যা দেখার পর কেউ আর তার পাশে যাওয়ার সাহস করে না, অনেক এরকম ভয়ঙ্কর কালো কৃষ্ণ। দ্বৈপায়ন, দ্বৈপায়ন কথাটা কেন হয়েছে? যমুনা নদীর তীরে কোনো এক দ্বীপে তার জন্ম হয়, এই জন্য নাম দ্বৈপায়ন হয়েছে, দ্বৈপায়ন বলা হয়। এরপরে যে নামটা বিশেষত্ব, সেটা হচ্ছে বেদব্যাস। তো বেদব্যাস কথাটার মধ্যে কেন হয়েছে? কারণ প্রাচীনকালে বেদ একটি ছিল, আমরা সবাই জানি, কিন্তু পরক্ষণে আমাদের স্মৃতি দুর্বলতার কারণে তিনি চিন্তা করলেন ভবিষ্যতে এই সেই সমগ্র বেদ একসঙ্গে পাঠ করা সম্ভব নয়। তার জন্য তিনি সেই বেদকে চতুর্ভাগে, ঋক, সাম, যজুর, অথর্ব, এই 4 ভাগে ভাগ করেছিলেন। বিভাগ করেছিলেন বলেই তার নাম বেদব্যাস। তো এই বেদব্যাস যে জন্মগ্রহণ করেছিলেন তার কিছুটা আমি বলছি। মহর্ষি পরাশর মুনির ঔরসে ও মৎস্যগন্ধা সত্যবতীর গর্ভে, সেই যমুনার তীরে যে দ্বীপের কথা বলে, কোন এক দ্বীপে জন্মগ্রহণ করেন এই বেদব্যাস, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কিন্তু মাতা লোকলজ্জায়, বিশেষ কারণবশত তাকে পরিত্যাগ করেন। পরিত্যক্ত সেই পুত্র সন্তানই জগতে ব্যক্তি লাভ করেছেন মহান ঋষি রূপে বেদব্যাস হয়ে। তো আজকে আমাদের যে ধর্মজ্ঞান বলি, যেখানে দাঁড়িয়ে রয়েছে এই ধর্মতত্ত্ব, তার মূলে রয়েছে এই বেদব্যাস রচিত পুরাণ গ্রন্থগুলি, মহাভারত সাহিত্য, যেখানে নিহিত আছে আমাদের ধর্মগ্রন্থ শ্রীমৎ ভগবদ গীতা, সেই পরম পুরুষ বেদপুরুষ বেদব্যাসের রচিত গ্রন্থেই। এই জন্য এই তিথিকে বিশেষ রূপে ব্যবহার করা হয়, বিশেষ রূপে পালন করা হয় ব্যাস পূর্ণিমা হিসাবে অথবা গুরু পূর্ণিমা হিসাবে। আমরা পুরাণে অনেক গুরু শিষ্যের কথা জানতে পারি, কিন্তু তারপরেও বেদব্যাসকেই, বেদব্যাসের তিথি থেকেই, এই তিথিতেই গুরু পূর্ণিমা পালন করা হয় বা ব্যাস পূর্ণিমা পালন করা হয়। এই জন্যই সমগ্র বিশ্বে তার খ্যাতি জড়িয়ে রয়েছে। ভগবান গৌতম বুদ্ধ নিরঞ্জনা নদীর তীরে বোধি বৃক্ষের নিচে যখন বোধি লাভ করেন, তারপরে তিনি সারনাথে তার সঙ্গী 5 জনকে, শ্রেষ্ঠ 5 জনকে এই আষাঢ়ের পূর্ণিমা তিথিতেই জ্ঞান দান লাভ করেন, জ্ঞান দান করেন, উপদেশ দান করেন। এই জন্য এই তিথির মাহাত্ম্য অনেক বর্ধিত। কোন কোন দেশে এই তিথিটাকেই গুরুত্ব এতটা দেওয়া হয়েছে যে শিক্ষক দিবস হিসাবেও পালন করা হয়। আমাদেরও ভারতবর্ষে উচিত সর্বপল্লী রাধাকৃষ্ণকে শ্রদ্ধা জানাই, কিন্তু পাশাপাশি এই দিনটাকেও শিক্ষক দিবস হিসাবে ও পালন করা যেতে পারে বিভিন্ন স্কুলগুলিতে।
আজকের দিনে গুরু পূর্ণিমা কি জিনিস অনেকেই জানে না। শুধুমাত্র কয়েকটা সংগঠন, সংস্থা, কার্যকর্তাগণ এই গুরু পূর্ণিমা নিয়ে কাজ করছেন। কিন্তু বিদ্যালয় স্তরেও যদি এই গুরুর পূর্ণিমা কথাটা যদি ব্যাখ্যা করা হয় শিক্ষক দিবসের মতন, তাহলে তাদের মনে শিক্ষকের প্রতি যেরকম শ্রদ্ধা, গুরু ভক্তি যেটা, সেটা আরো বেড়ে যাবে, এটা আমি মনে করি। নেপালেই এর উদাহরণ লক্ষ্য করা যায়। সেখানে এই আষাঢ়ের পূর্ণিমা তিথি থেকেই গুরু পূর্ণিমা বা শিক্ষক দিবস হিসাবে প্রতিপালন করে থাকেন প্রতি বছর। প্রাচীন কালে তো যে পড়াশোনার যে মাধ্যম, প্রথম যে মাধ্যম ছিল গুরুকুল, সেই গুরুকুলে যাওয়ার যে সময়, বা যেটা আমরা চেশান বলি, ছত্র বলি বা বর্ষ বলি, সেটা এই আষাঢ়ের গুরু পূর্ণিমা থেকেই শুরু হয় এবং পরের গুরু পূর্ণিমার প্রাকে তাদের পড়াশোনা সমাপ্ত হয়। মানে একটা চেশান থাকে, এক বছরের ছত্র। তারা ওই স্তর থেকে আরেক স্তরে উন্নত হন। কেউ যদি প্রথমে থাকেন, সেই দ্বিতীয়তে উন্নত হন। এই তিথি অনুসারেই করা হতো। এই জন্য এই তিথির বিশেষ গুরুত্ব থাকে। তো এই বছর এই গুরু পূর্ণিমা তিথিতে আষাঢ় মাসে না হয়ে শ্রাবণ মাসে চলে এলো তিথি অধিক্যের কারণে। নতুবা আষাঢ়ে পূর্ণিমাতে এই গুরু পূর্ণিমা পালন করা হয়। যাই হোক, এই তিথি কখন শুরু হয়েছে এই বছর? 4ই শ্রাবণ 20 জুলাই সন্ধ্যা 6:40 পরে এবং 5ই শ্রাবণ 21 জুলাই রবিবার অপরাহ্ন বিকাল 4:16 পর্যন্ত পূর্ণিমা স্থিত থাকবে। অতএব এই 5ই শ্রাবণ 21 জুলাই রবিবার গুরু পূর্ণিমা তিথিটি সমগ্র দেশে পালন করা হবে। আপনারাও পালন করবেন যথাবিধি মেনে। গুরু শিষ্যের যে সুসম্পর্ক, সেটা বজায় রাখতে গেলে এটা আবশ্যক। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আমার এই ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার কি মতামত গুরু পূর্ণিমা বিষয়ে, তত্ত্বগুলি বিষয়ে লিখিত কমেন্টস করে জানাতে পারেন। নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সর্বেভ্যো পুনঃ নমো নমঃ।